ওয়েলকাম সবাইকে অ্যাপি প্লাসে। এই ভিডিওতে আমরা বিগত এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে কিছু কোশ্চেন করব। এবং এই ভিডিওতে টোটাল আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে 30টা এমসিকিউ রেখেছি। 30টা এমসিকিউ করবো প্রথমে, এবং দুটো মেন্সের কোশ্চেন আমরা আলোচনা করব, কারণ আমরা জানি নেক্সট ইয়ার থেকে ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্ন হতে চলেছে। তো দুটো মেন্সের কোশ্চেনও আমরা আলোচনা করব, যেটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্সপায়ার্ড হয়েই করবো। 30টা এমসিকিউ করবো টোটাল আমরা, এবং দুটো মেন্সের কোশ্চেন। প্রথমে আমরা এমসিকিউ দিয়ে শুরু করবো। আর তোমরা যদি এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পিডিএফ ডাউনলোড করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ক্লাসের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তাহলে এই গেল পিডিএফ নিয়ে কথা। এবার চলো শুরু করা যাক। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, 30টা এমসিকিউ করবো, সেগুলো ডিটেলে এক্সপ্লেনেশন দেখবো, এবং তারপরে দুটো মেন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো দেখি প্রথম প্রশ্ন কি বলছে, দেখো। প্রথম প্রশ্ন বলছে, হুইচ ব্যাংক হ্যাজ স্টার্টেড ইউজিং এআই টুল কল্ড মিউল হান্টার ডট এআই এগেনস্ট ফিনান্সিয়াল ফ্রড ইন ডিসেম্বর 2024? কোন ব্যাংক একটা এআই টুল চালু করলো যার নাম হচ্ছে মিউল হান্টার ডট এআই? কেন চালু করলো? ফিনান্সিয়াল ফ্রডকে রোখার জন্য একটা এআই টুল স্টার্ট করলো যার নাম হচ্ছে মিউল হান্টার ডট এআই। কোন ব্যাংক স্টার্ট করলো, এটা হচ্ছে প্রশ্ন। ডিসেম্বরে স্টার্ট করলো কোন ব্যাংক? দেখো চারটে অপশন: আরবিআই, পিএনবি, এসবিআই এবং আইসিআইসিআই। অ্যান্সার হয়ে যাবে আরবিআই। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ডেভেলপড অ্যান এআই মডেল কল্ড মিউল হান্টার ডট এআই টু ট্যাকেল দ্য ইস্যু অফ মিউল অ্যাকাউন্ট। দেখো, এই মিউল অ্যাকাউন্ট ইউজ করে যারা হচ্ছে সাইবার ক্রিমিনাল, তারা মানি লন্ডারিং করে থাকে। তো এটাকে রক্ষার জন্য মিউল হান্টার ডট এআই এই এআই টুলটা নিয়ে এলো আরবিআই। ঠিক আছে, তাহলে এটার মেন উদ্দেশ্য কি? সাইবার ক্রাইমকে রক্ষা, ফিনান্সিয়াল ফ্রডকে রক্ষা হচ্ছে এটার উদ্দেশ্য। তো চলো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন কি বলছে। Question number two. Which country will set up a comprehensive anti-drone unit to deal with drone-related threats? ড্রোন-রিলেটেড থ্রেটকে ডিল করার জন্য কোন দেশ একটা কম্প্রিহেন্সিভ অ্যান্টি ড্রোন ইউনিট সেট আপ করবে? তো চারটে অপশন: ইন্ডিয়া, নেপাল, আমেরিকা, ব্রাজিল। তো অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া। ইন্ডিয়ার যিনি বর্তমানে হোম মিনিস্টার এবং মিনিস্ট্রি অফ কোঅপারেশন আছেন, উনি অ্যানাউন্স করেছেন যে ইন্ডিয়া একটা কম্প্রিহেন্সিভ অ্যান্টি ড্রোন ইউনিট সেট আপ করবে ড্রোন রিলেটেড থ্রেটকে ট্যাকেল করার জন্য। দেখো, ইন্ডিয়ান গভর্নমেন্ট অলরেডি ভেরিয়াস সিকিউরিটি ফোর্স এবং রিসার্চ ডিপার্টমেন্টের সঙ্গে কোলাবোরেশন করে লেজার ইকুইপড অ্যান্টি ড্রোন গান মাউন্ট সিস্টেম তৈরি করেছে এই ড্রোন রিলেটেড থ্রেটকে ট্যাকেল করার জন্য। আচ্ছা, এছাড়াও উনি এখানে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ডিটেলস বলেছেন, যে এটা ইউজ করা হচ্ছে বর্ডার মনিটরিং এর জন্য। এবং উনি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ, যেটা সিকিউরিটি পার্সোনালদের ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ, সেটা সম্পর্কেও বলেছেন। এবং এই যে সিআইবিএমএস, কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, এটার যে পাইলট প্রজেক্ট, এখন এটা কোথায় চালু আছে? পাইলট প্রজেক্ট আসামে চালু আছে। হ্যাঁ, এবং বলেছেন যে এটা প্রমিসিং রেজাল্ট শো করছে, সেজন্য এই পাইলট প্রজেক্টকে পরবর্তীকালে এক্সপ্যান্ড করা হবে পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডারেও, এটা তিনি বলেছেন। তাহলে এখানে যে অ্যান্সারটা হয়ে গেল যে কম্প্রিহেন্সিভ অ্যান্টি ড্রোন ইউনিট, ড্রোন রিলেটেড থ্রেটকে ট্যাকেল করার জন্য কম্প্রিহেন্সিভ অ্যান্টি ড্রোন ইউনিট কোন দেশ সেট আপ করতে চলেছে? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ইন্ডিয়া। এটা আমাদের হোম মিনিস্টার এবং মিনিস্টার অফ কোঅপারেশন অ্যানাউন্স করেছে। চলো দেখো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার থ্রি। ইমানুয়েল ওড্রাউগো হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? ইমানুয়েল ওড্রাউগো কে কোন দেশের নতুন প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে? কোন দেশে? চারটে অপশন আছে, দেখো: সাউথ আফ্রিকা, নাইজার, ইজিপ্ট, বুরকিনা ফাসো। তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এখানে বুরকিনা ফাসো। দেখো, বুরকিনা ফাসোর যে মিলিটারি জুনটা গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছে রিমতালবা জিয়ান ইমানুয়েল ওড্রাগোকে ওই দেশের নতুন প্রাইম মিনিস্টার হিসাবে। ঠিক আছে, দেখো বুরকিনা ফাসোতে এখন সিকিউরিটি চ্যালেঞ্জ চলছে। তো এরা, আচ্ছা, বুরকিনা ফাসো কোথায়? এটা হচ্ছে ওয়েস্ট আফ্রিকার একটা দেশ। তোমরা এটা অবশ্যই আফ্রিকার পলিটিক্যাল ম্যাপে দেখিয়ে নেবে। এর আগের যখন আমরা কোশ্চেন করেছি আগের দুটো সপ্তাহে, তোমরা যদি দেখে থাকো, তাহলে সেখানেও কিন্তু কোনো দেশ যখন এসেছে, সেটা আমরা পলিটিক্যাল ম্যাপে কিন্তু সেটার কোথায় অবস্থান সেটা দেখে নিয়েছি। এটা সবসময় তোমরা করবে, যখনই কোনো দেশ সম্পর্কে তোমরা পাবে, কোনো কান্ট্রির নেম তোমরা পেলে, সেটা কান্ট্রিটা কোন কন্টিনেন্টে আছে, কন্টিনেন্টের কোন সাইডে আছে, এটা সবসময় কিন্তু তোমরা নজরে রাখবে। তো এটা কোথায়? এটা ওয়েস্ট আফ্রিকার একটা কান্ট্রি, যার ক্যাপিটালের নাম হচ্ছে ওগাডোগো। এখানে এখন কোন গভর্নমেন্ট চলছে? ইউনিটারি রিপাবলিক আন্ডারে মিলিটারি জুনতার গভর্নমেন্ট চলছে। এবং এই দেশের প্রেসিডেন্টের নাম হচ্ছে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে।
আর প্রাইম মিনিস্টার তো এখন আমরা দেখলাম, এবং কারেন্সি হচ্ছে এই দেশের কারেন্সি কি, ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক হচ্ছে এই দেশের কারেন্সি। তাহলে দেখো এই দেশটা সম্পর্কে আমরা যেগুলো বেসিক ইনফরমেশন সেটা জেনে নিলাম। বুরকিনা ফাসো, আফ্রিকার একটা দেশ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, টু হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ডিয়া সেন্ট 2200 মেট্রিক টনস অফ রাইস ইন ডিসেম্বর 2024? ডিসেম্বর 2024-এ ভারত কোন দেশকে 2200 মেট্রিক টন রাইস পাঠিয়েছে? তো এখানে 4টে অপশন, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান। এখানে অ্যান্সার হয়ে যাবে মায়ানমার। আমরা জানি যে ইন্ডিয়ার অ্যাক্ট ইস্ট পলিসি আছে এবং নেবারহুড ফার্স্ট পলিসি আছে। সেই পলিসির অনুযায়ী ইন্ডিয়া নেবারিং কান্ট্রিকে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেয়। সেই অনুযায়ী মায়ানমারকে 2200 মেট্রিক টন রাইস পাঠিয়েছে। দেখো, মায়ানমার এখন বর্তমানে হচ্ছে ওয়ার্ল্ডের ডেডলিয়েস্ট কান্ট্রি ফর ল্যান্ড মাইন ক্যাজুয়ালিটিস। ল্যান্ড মাইনের ফলে লোক মারা গেছে। 2023 সালের যদি আমরা হিসাব দেখি, তাহলে 1000 জনেরও বেশি 2023-এ এই ল্যান্ড মাইন থেকে মারা গেছে, এবং যার মধ্যে ওভার 20% হচ্ছে চিলড্রেন। তো খুবই খারাপ অবস্থা। তো ইন্ডিয়া এই দেশে 2200 মেট্রিক টন রাইস পাঠিয়েছে ডিসেম্বরে। এটা ইন্ডিয়ার নেবারহুড ফার্স্ট পলিসিকে প্রমোট করে এবং অ্যাক্ট ইস্ট পলিসিকেও প্রমোট করে, এবং ইন্ডিয়া হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য যে সবসময় প্রস্তুত, এটা ওয়ার্ল্ডকে ইন্ডিয়া আবার বুঝিয়ে দিল। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ আনভেলড দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গোল্ড ব্রিক ইন ডিসেম্বর 2024? ডিসেম্বর 2024-এ বিশ্বের সব থেকে লার্জেস্ট গোল্ড ব্রিক কোন দেশ উন্মোচন করলো? লার্জেস্ট গোল্ড, দেখো ব্রিকটা গোল্ডের, ঠিক আছে। ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট গোল্ড ব্রিক কোন দেশ উন্মোচন করলো? এখানে 4টে অপশন, দুবাই, ইউএই, সৌদি আরব, ইতালি, জাপান। অ্যান্সার হয়ে যাবে ইউএই। দেখো, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস আনভেলড দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গোল্ড ব্রিক ইন দুবাই। তাহলে ইউএই দুবাইয়ে ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট গোল্ড ব্রিককে উন্মোচন করলো। ডিসেম্বর 10 তারিখ করেছে এটা, এবং এটার ওয়েট হচ্ছে টোটাল যদি তোমরা দেখো 300 কেজি। এবং এটা বানিয়েছে কে? এটা বানিয়েছে হচ্ছে এমিরেটস মিন্টিং ফ্যাক্টরি এলএলসি। ঠিক আছে, তাহলে এটা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট গোল্ড ব্রিক। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ কান্ট্রি হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027? ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 কোন দেশ আয়োজন করবে? এখানে কোন দেশ আয়োজন করবে, অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে ব্রাজিল। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ব্রাজিল। এবার দেখো, আমরা একটু ফিফা সম্পর্কে জেনে নেবো, ফিফা সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেবো। ফিফার ফুল ফর্ম কি? ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জুরিকে। এটা কবে ফর্ম হয়েছিল, এস্টাবলিশ কবে হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছে 1930 সালে। এবং ফিফার তে মোস্ট সাকসেসফুল টিম, সব থেকে বেশি মেন্স এর মধ্যে ট্রফি জিতেছে হচ্ছে ব্রাজিল, এবং কারেন্ট চেয়ারম্যানের নাম হচ্ছে গিয়ানি ইনফ্যান্টিনো। উনি হচ্ছেন বর্তমানে ফিফার চেয়ারম্যান। আচ্ছা, প্রথমে আমরা ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ সম্পর্কে দেখে নেবো, তারপরে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ সম্পর্কে একটু ডিটেলস জেনে নেবো। দেখো, ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ প্রথম হয়েছিল 1930 সালে। কোথায়? উরুগুয়েতে। তখন 32টা টিম পার্টিসিপেট করেছিল। আর রিসেন্ট যেটা হয়ে গেল 2022-এ, সেটা হচ্ছে কাতারে। সেটা 32টা টিম পার্টিসিপেট করেছিল। সেখানে ফাইনালে কে জিতলো? আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো ফ্রান্সকে হারিয়ে, তাই তো। 2026 সালে পরবর্তী ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ হবে ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে, মানে নর্থ আমেরিকাতে মেনলি হবে। এখানে টোটাল 48টা টিম থাকবে। 2030-এরটাও অলরেডি ফিক্সড হয়ে গেছে, মরক্কো, পর্তুগাল এবং স্পেন, এখানেও 48টা টিম থাকবে। এবং 2034-এও হবে সৌদি আরবে, সেখানেও 48টা টিম থাকবে। এটা গেল ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ সম্পর্কে। এবার যদি আমরা ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ সম্পর্কে দেখি, তাহলে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ প্রথম হয়েছে 1991-এ। কোথায়? চায়নাতে। এবং সব থেকে রিসেন্ট কবে হলো? 2023-এ হয়েছে। 2023-এ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হয়েছে। টোটাল 32টা টিম পার্টিসিপেট করেছে। এবং পরবর্তী 2027-এ কোথায় হবে? সেটা হবে ব্রাজিলে। দেখো, এটাই প্রশ্ন করেছিল যে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027-এ কোথায় হবে। সেই জন্য এটা অ্যান্সার হয়ে গেল হচ্ছে ব্রাজিলে হবে। এবার আমরা পরের প্রশ্ন দেখে নেবো। বলছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ রেভিনিউ সেক্রেটারি বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন ডিসেম্বর 2024? ডিসেম্বর 2024-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাকে রেভিনিউ সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্ট করলো? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অজয় সেঠকে অ্যাপয়েন্ট করেছে। দেখো, এই অ্যাপয়েন্টমেন্ট গুলো কে করে? দেখো, অ্যাপয়েন্টমেন্টস কমিটি অন দ্য ক্যাবিনেট, ক্যাবিনেটের যে অ্যাপয়েন্টমেন্ট কমিটি আছে সেই সব, যার হেড হচ্ছে প্রাইম মিনিস্টার, তারা এই সমস্ত পোস্টের অ্যাপয়েন্টমেন্ট গুলো করে থাকে। আহ, এই যিনি অজয় সেঠ আছেন, উনি বর্তমানে, যাকে রেভিনিউ সেক্রেটারি পোস্ট দেওয়া হলো, উনি অলরেডি
ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসাবে কাজ করছেন। উনি বর্তমানে ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসাবে কাজ করছেন। উনাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হলো কোন ডিপার্টমেন্টে, রেভিনিউ সেক্রেটারি করা হলো, ফিনান্স ফিনান্স মিনিস্ট্রি আন্ডারে রেভিনিউ সেক্রেটারি করা হলো। আচ্ছা, আর এখন কার কে কি পোস্টে আছে একটু দেখে নিই আমরা। দেখো, তুহিন কান্তা পান্ডে, উনি একজন আইএস অফিসার, উনি আছেন ফিনান্স সেক্রেটারি অ্যান্ড সেক্রেটারি ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টে। মনোজ গভিল আছেন, উনিও আইএস অফিসার, এক্সপেন্ডিচার সেক্রেটারি আছেন উনি। নাগারাজু মদিরালা, উনিও আইএস, উনি হচ্ছেন ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্রেটারি। অজয় সেঠ, উনি একজন আইএস অফিসার, উনি হচ্ছেন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি। এবং ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস সেক্রেটারি হচ্ছেন আলী রাজা রিজভি, উনিও একজন আইএস অফিসার। এবং ভি অনন্ত নাগেশ্বরন হচ্ছে চিফ ইকোনমিক অ্যাডভাইজার বর্তমানে। তো কে কোন গুরুত্বপূর্ণ পোস্টে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেগুলো আমরা দেখে নিলাম এই কোশ্চেন দিয়ে। দেখো পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন বলছে ইন দ্য ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2024, ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে। সেখানে বলছে হুইচ স্টেটস গ্রাম পঞ্চায়েত মান্যা চিওয়াদি has been awarded the Best Gram Panchayat Award in the Nanaji Deshmukh Best Panchayat Sustainable Development Award category। দেখো, ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে, সেখানে নানাজি দেশমুখ বেস্ট পঞ্চায়েত সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ক্যাটাগরি বলে একটা ক্যাটাগরি ছিল। সেই ক্যাটাগরির আন্ডারে কোন রাজ্যের গ্রাম পঞ্চায়েত, যার নাম হচ্ছে মান্নাচিওয়াদি গ্রাম পঞ্চায়েত, সেটাকে বেস্ট গ্রাম পঞ্চায়েতের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো এখানে চারটে অপশন আছে। এই মান্নাচিওয়াদি এটা কোথায়? এটা হচ্ছে মহারাষ্ট্রের, মহারাষ্ট্রের একটা গ্রাম পঞ্চায়েত। সেটা হচ্ছে সাতারা ডিস্ট্রিক্টে পাঠান ব্লকে অবস্থিত এই গ্রাম পঞ্চায়েত, এটা বেস্ট গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, এটা রাষ্ট্রীয় পঞ্চায়েত পুরস্কার 2024-এ নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে, র্যাঙ্ক 1 ফার্স্ট প্রাইজ পেয়েছে, বেস্ট গ্রাম পঞ্চায়েতের অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছি ডিসেম্বর 2024 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ রিডিউসড ইন্ডিয়াস জিডিপি গ্রোথ ফর দ্য ইয়ার 2025 ফ্রম 7% টু হোয়াট পার্সেন্ট। দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রথমে 2025 সালের জন্য ভারতের জিডিপি গ্রোথ বলেছিল 7%, কিন্তু এখন এই গ্রোথ রেটটাকে কমিয়ে বলে দিয়েছে হচ্ছে 6.5%। দেখো, এর যে গ্লোবাল ইকোনমিক গ্রোথ আউটলুক রিপোর্ট আছে, সেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আগে যেটা ইন্ডিয়ার গ্রোথ রেট প্রেডিক্ট করেছিল 7% 2025-এর জন্য, সেই গ্রোথ রেটটাকে এখন কমিয়ে বললো 6.5% এটা প্রেডিক্ট করলো। আর 2025-26 সালের জন্য আগে যে প্রেডিকশন ছিল 7.2%, সেখান থেকে কমিয়ে 7% করে দিয়েছে। এটার কারণ হচ্ছে মেইনলি যে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং হাউসিং ডিমান্ডে যতটা গ্রোথ এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে লোয়ার গ্রোথ হচ্ছে। সেই জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে, ফোরকাস্ট করেছে যে নেক্সট ইয়ারের জন্য ভারতের জিডিপি গ্রোথ হবে 6.5% এবং 2025-26 সালের জন্য হবে 7%। চলো এবার নেক্সট কোশ্চেন দেখো, বলছে অ্যাজ পার দ্য ইউবিএস রিপোর্ট ইন্ডিয়াস বিলিয়নিয়ার কাউন্ট হ্যাজ রিচ টু। ইউবিএস রিপোর্ট অনুসারে ইন্ডিয়ার বিলিয়নিয়ার কাউন্ট কত হয়ে দাঁড়ালো এখন? ইন্ডিয়াতে টোটাল কতজন বিলিয়নিয়ার আছে? তাহলে ইন্ডিয়াতে এখন হচ্ছে 185 জন, 185 বিলিয়নিয়ার। দেখো, আমরা যদি গ্লোবালি দেখি, গ্লোবালি যদি বিলিয়নিয়ার কাউন্ট করি, তাহলে একে হচ্ছে টপে হচ্ছে ইউএস এ কতজন আছেন? 835 জন। চায়না হচ্ছে সেকেন্ড, 427, এবং তারপরে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে থার্ডে। এবং ইন্ডিয়াতে মেনলি যারা বিলিয়নিয়ার তাদের মেনলি ইদার তাদের ফ্যামিলি ওন বিজনেস আছে, না হলে মেনলি তারা ফার্মা সেক্টরের সঙ্গে যুক্ত, অথবা ফিনটেক অথবা এডটেকের সাথে যুক্ত। এরাই হচ্ছে ইন্ডিয়ান বিলিয়নিয়ার। আচ্ছা, 2023 সালে 153 জন ইন্ডিয়ান বিলিয়নিয়ার ছিলেন, এবং এক বছরের মধ্যে 20% রাইজ হয়েছে, এবং রাইজ হয়ে এখন ইন্ডিয়ার বিলিয়নিয়ার কাউন্ট হচ্ছে 185। তাহলে বিলিয়নিয়ার কাউন্টের টপ হচ্ছে ইউএস, সেকেন্ড হচ্ছে চায়না, এবং ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে গ্লোবালি থার্ড। ইন্ডিয়ার কত? 185 জন, এবং তারা মেনলি ফ্যামিলি ওন বিজনেস এর সাথে রিলেটেড, না হলে ফার্মা সেক্টরের সাথে রিলেটেড, না হলে ফিনটেকের সাথে রিলেটেড, না হলে এডটেকের সাথে রিলেটেড মেনলি। চলো নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ডস ফার্স্ট পার্সন উইথ এ নেট ওর্থ অফ $400 বিলিয়ন। বিশ্বের প্রথম কার $400 বিলিয়ন নেট ওর্থ হলো? চারটে অপশন, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এলন মাস্ক। এলন মাস্কের নেট ওর্থ এখন $400 বিলিয়ন পৌঁছে গেল। দেখো, আহ, সম্প্রতি যে আমেরিকাতে প্রেসিডেন্টের ইলেকশন হলো, সেখানে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন হচ্ছেন এই এলন মাস্ক। উনি হচ্ছেন টেসলা এবং স্পেসএক্স এর চিফ এক্সিকিউটিভ উনি। আচ্ছা, উনি এক্স যেটা আমরা বলি, যেটাকে টুইটার হিসাবে জানি, তার ওনার, এবং বিভিন্ন ভেঞ্চারের সিইও আছেন উনি, যেমন নিউরালিঙ্ক, এক্স এআই, হ্যাঁ, এবং বোরিং কোম্পানি এসবের।
তো ওনার নেট ওর্থ গিয়ে দাঁড়ালো $400 বিলিয়ন। পরের প্রশ্ন দেখো, ইউনিসেফ ইউনিসেফ ডে 2024 ইজ সেলিব্রেটেড অন। ইউনিসেফ ইউনিসেফ ডে 2024 কবে পালন করা হয়েছে? এটা হবে, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 11 ডিসেম্বর। 11 ডিসেম্বর ইউনিসেফের ফাউন্ডেশন ডে, এটা পালন করা হয়েছে। এবছর হচ্ছে 78তম অ্যানিভার্সারি ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। আচ্ছা, এই ইউনিসেফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1946 সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা কে করেছিলেন? রাচম্যান লুডুইক রাচম্যান 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য এই তার ফরমেশন হয়েছিল ইউনিসেফের। আচ্ছা, 2024 ইউনিসেফের থিম হচ্ছে লিসেন টু দা ফিউচার, এটা হচ্ছে থিম। ঠিক আছে। আচ্ছা, ইউনিসেফের যদি হেডকোয়ার্টার দেখি আমরা, তাহলে হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ। এটার ফরমেশন এক্ষুনি দেখলাম আমরা, ফরমেশন হয়েছিল 1946 সালে। এটার প্যারেন্ট অর্গানাইজেশন অবশ্যই ইউএনজিও, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। ইউএনজিও হচ্ছে প্যারেন্ট অর্গানাইজেশন। এবং ইউনিসেফের বর্তমানে হেড বা এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে এম রাসেল। ক্যাথারিন এম রাসেল হচ্ছে বর্তমানে ইউনিসেফের হেড বা এক্সিকিউটিভ ডিরেক্টর। তো আমরা ইউনিসেফ ডে সম্পর্কে জেনে নিলাম, এবং ইউনিসেফ সম্পর্কে যেগুলো বেসিক ইনফরমেশন সেগুলো আমরা ডিটেলসে জেনে নিলাম। দেখো, পরে প্রশ্ন দেখো, হুইচ ইন্ডিয়ান ফিল্ম হ্যাজ ওন দ্য গ্লোবাল সাস্টেনেবিলিটি ফিল্ম অ্যাওয়ার্ড? কোন ইন্ডিয়ান ফিল্ম গ্লোবাল সাস্টেনেবিলিটি ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে? এই চারটে অপশন আছে। দেখো, অ্যান্সার হয়ে যাবে দ্য কুম্বায়া স্টোরি। এই কুম্বায়া স্টোরি 13তম গ্লোবাল সাস্টেনেবিলিটি ফিল্ম অ্যাওয়ার্ড, সে ইন্টারন্যাশনাল রিকগনিশন পেয়েছে এবং গ্লোবাল সাস্টেনেবিলিটি ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে। এটা কোন ফিল্ম? দ্য কুম্বায়া স্টোরি। এবং এই ফিল্মে ওম্যান এম্পাওয়ারমেন্ট কে দেখানো হয়েছে। ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে এই সিনেমাটা তৈরি। দেখো, পরের প্রশ্ন দেখো, হাউ মেনি ইন্ডিয়ান্স হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য ফোর্বস লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল ওমেন? ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল ওমেনদেরকে নিয়ে ফোর্বসের যে লিস্ট, সেখানে কতজন ইন্ডিয়ান আছে? টপ 100-এর মধ্যে 3জন ইন্ডিয়ান আছে। দেখো, 21তম র্যাঙ্কিং বার করেছে এরা ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল ওম্যানদেরকে নিয়ে। এখানে টপে ফার্স্ট র্যাঙ্ক কার আছে? উর্সুলা ভন্ডার লেয়েন আছে। উনি ইউরোপিয়ান কমিশনকে লিড করা প্রথম মহিলা। সেকেন্ড হচ্ছে ক্রিস্টাইন লাগার্ডে, এবং থার্ড হচ্ছে ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি আছে। আচ্ছা, ওয়ার্ল্ডের টপ 100 মোস্ট পাওয়ারফুল ওম্যান, তার যে লিস্ট আছে সেখানে 3জন ইন্ডিয়ান ওম্যান আছে। নির্মলা সীতারামন, তিনি হচ্ছে ইন্ডিয়ার ফিনান্স মিনিস্টার। রোশনি নাদার মালহোত্রা, যিনি এইচসিএল টেকনোলজির সাথে যুক্ত। এবং কিরণ মজুমদার শাহ, যিনি ফার্মা সেক্টরের সাথে যুক্ত। তো এই হলো 3জন যারা ওয়ার্ল্ডের 100 মোস্ট পাওয়ারফুল ওমেনের লিস্টে আছে। 3জন ভারতীয় মহিলা আছে ফোর্বসের যে ওয়ার্ল্ডের 100 মোস্ট পাওয়ারফুল ওমেন আছে তার লিস্টের মধ্যে। পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হ্যাজ কনফার্ড অনারারি জেনারেল র্যাঙ্ক টু দ্য আর্মি চিফ অফ হুইচ কান্ট্রি? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নেপাল। দেখো, আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের যে অনারারি র্যাঙ্ক আছে জেনারেল অফ ইন্ডিয়ান আর্মি, এটা নেপালের আর্মি চিফ জেনারেল অশোক রাজকে উনি কনফার করেছেন। নিউ দিল্লিতে একটা সেরিমনি ছিল, সেই সেরিমনিতে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জেনারেল অফ ইন্ডিয়ান আর্মি যে অনারারি র্যাঙ্ক, এটা প্রদান করেছেন নেপালের যিনি আর্মি চিফ জেনারেল অশোক রাজ। দিস অনার ওয়াজ গিভেন টু হিম ফর হিজ কমেন্ডেবল মিলিটারি পাওয়ার। ওনার কমেন্ডেবল মিলিটারি পাওয়ারের জন্য ওনাকে এই অনারটা দেওয়া হয়েছে, এই সম্মানটা ওনাকে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে, হুইচ ফিমেল ক্রিকেটার হ্যাজ সেট দ্য রেকর্ড ফর স্কোরিং দ্য মোস্ট সেঞ্চুরিজ ইন এ ক্যালেন্ডার ইয়ার? একটা ক্যালেন্ডার ইয়ারে কোন মহিলা ক্রিকেটার সব থেকে বেশি সেঞ্চুরি করার রেকর্ড করলো? তাহলে কোন একটা পার্টিকুলার ক্যালেন্ডার ইয়ারে সব থেকে বেশি সেঞ্চুরি করার রেকর্ড যে মহিলা ক্রিকেটার করলো, সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ইন্ডিয়ান স্টার ওম্যান ক্রিকেটার স্মৃতি মান্ধানা এক বছরে 4টে সেঞ্চুরি করার রেকর্ড করে ফেলেছে। পরের প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2025 অনুযায়ী হুইচ স্টেট র্যাঙ্কস টপ ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া? ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য এমপ্লয়মেন্টের দিক থেকে প্রথম? 4টে অপশন, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা এবং কেরালা। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মহারাষ্ট্র। তো ইন্ডিয়া স্কিল রিপোর্ট যেটা আছে, ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2025, সেটা অনুযায়ী টপ কে করেছে? টপ হচ্ছে
এমপ্লয়াবিলিটির দিক থেকে মহারাষ্ট্র হচ্ছে টপ, 84% এমপ্লয়াবিলিটি। দিল্লি হচ্ছে 78%, তারপরে তারপরে কর্ণাটক 75%, অন্ধ্রপ্রদেশ, কেরালা আছে, তারপরে তারপরে আছে উত্তরপ্রদেশ। তো এটা হচ্ছে র্যাঙ্কিং, টপে আছে হচ্ছে মহারাষ্ট্র। পরে প্রশ্ন দেখো, হু হ্যাজ বিকাম ইন্ডিয়াস ডবলস ব্যাডমিন্টন কোচ? ইন্ডিয়ান ডবলস ব্যাডমিন্টন টিমের কোচ হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ট্যান কিম হার। ট্যান কিম হার, উনি মালয়েশিয়ান ব্যাডমিন্টন কোচ ছিলেন এর আগে। উনি বর্তমানে ভারতের মেন্স ডবল টিমের কোচ হলেন এবং উনি 2026-এর এশিয়ান গেমস অব্দি কোচ থাকবেন। এর আগে ইনি ভারতীয় টিমের কোচ ছিলেন 2015 থেকে 2019 সাল অব্দি। এর আগেও ইনি ভারতীয় টিমকে কোচিং করিয়েছেন, উনি আবার করাবেন এবং 2026-এর যে এশিয়ান গেম ততদিন পর্যন্ত উনি ভারতের মেন্স ডাবল ব্যাডমিন্টন টিমের কোচ হিসাবে থাকবেন। তাহলে পরে প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, হুইচ ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ উইল বিকাম ইন্ডিয়াস ফার্স্ট সিটি কাম লার্নিং সেন্টার ফর ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট বাই সেপ্টেম্বর 2025? সেপ্টেম্বর 2025-এর মধ্যে উত্তরপ্রদেশের কোন ডিস্ট্রিক্ট ভারতবর্ষের প্রথম সিটি কাম লার্নিং সেন্টার হিসাবে স্থাপিত হবে? কিসের জন্য? ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট। তাহলে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য উত্তরপ্রদেশের গোরখপুর ডিস্ট্রিক্ট ভারতের প্রথম সিটি কাম লার্নিং সেন্টার হবে বাই সেপ্টেম্বর 2025। এখানে অ্যান্সার হলো গোরখপুর। তাহলে উত্তরপ্রদেশের গোরখপুর সেন্টার ভারতের ফার্স্ট সিটি কাম লার্নিং সেন্টার হতে চলেছে, কিসের জন্য? ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য। এবং এটা লক্ষ্য হচ্ছে গোরখপুরকে একটা জিরো ওয়েস্ট সিটি বানানো এবং সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্টকে প্রমোট করা। এবং এটার ফলে যেটা হবে, ভেরিয়াস টাইপস অফ ওয়েস্টকে প্রসেস করা হবে এবং সেই প্রসেস করে চারকোল এবং বায়ো সিএনজি প্রডিউস করা হবে। তারপরে প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, হোয়েন ইজ ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে অবজার্ভ? ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে কবে অবজার্ভ করা হয়? চারটে অপশন দেখো, 12 ডিসেম্বর, 13 ডিসেম্বর, 14 ডিসেম্বর এবং 15 ডিসেম্বর। অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 14 ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে। দেখো, ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে নাম শুনেই বুঝতে পারছো এটার এম কি। অ্যাওয়ারনেস রেজ করা কি সম্পর্কে? এনার্জি সেভিং প্র্যাকটিস সম্পর্কে। সাস্টেনেবল এনার্জি কনজাম্পশনকে প্রমোট করা, এনার্জি চ্যালেঞ্জকে অ্যাড্রেস করা, এগুলো হচ্ছে এই ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে মেন লক্ষ্য। এবং 2024-এর থিম যদি আমরা দেখি, 2024-এর থিম হচ্ছে পাওয়ারিং সাস্টেনেবিলিটি, এভরি ওয়াট কাউন্টস। এটা হচ্ছে 2024-এর থিম। কবে পালন হয়? 14 ডিসেম্বর, ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, উবের ইন্ডিয়া হ্যাজ ইন্ট্রোডিউসড উবের মোটো ওম্যান ইন হুইচ সিটি? উবের ইন্ডিয়া উবের মোটো ওম্যান রিসেন্টলি লঞ্চ করেছে কোন সিটিতে? তো অ্যান্সার হয়ে যাবে ভারতের ব্যাঙ্গালোর সিটি। দেখো, এখানে কি হবে, এই যে টু হুইলার রাইড হবে উবেরে, এখানে ফিমেল প্যাসেঞ্জারকে ফিমেল ড্রাইভার সাথে কানেক্ট করবে এটা। এর ফলে ওমেন সেফটিকে প্রায়োরিটাইজ করা হচ্ছে এবং তাদের নিডকে টেক কেয়ার করা হচ্ছে। তাহলে ওমেন সেফটির জন্য ফিমেল প্যাসেঞ্জারকে ফিমেল ড্রাইভার সাথে কানেক্ট করে দেবে। এটা একটা টু হুইলার রাইড আছে। তাহলে এটা কোথায় লঞ্চ হলো? উবের মোটো ওমেন, এটা ব্যাঙ্গালোরে লঞ্চ হলো রিসেন্টলি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, বিজয় দিবস 2024 কবে সেলিব্রেট করা হলো? বিজয় দিবস কবে সেলিব্রেট করা হলো? 16 ডিসেম্বর। এই দিনে পাকিস্তান আর্মি সারেন্ডার করেছিল ইন্ডিয়ান আর্মির কাছে। এটা হচ্ছে 1971 সালে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মির বিজয়কে স্মরণ করার জন্য এই বিজয় দিবস পালন করা হয়। ইন্ডিয়ান আর্মি হারিয়ে দেয় পাকিস্তান আর্মিকে এবং এটা হচ্ছে 1971-এ। এবং এই 1971-এ এই যুদ্ধের ফলে কি হয়, বাংলাদেশ একটা নতুন দেশ হিসাবে প্রতিষ্ঠা পায়। তো এটাই হচ্ছে বিজয় দিবস 1971, 16 ডিসেম্বর। এটা পাকিস্তান আর্মি সারেন্ডার করেছিল ইন্ডিয়ান আর্মির কাছে এবং বাংলাদেশ ক্রিয়েশন হয়েছিল এই যুদ্ধের ফলে। তো এটাকেই স্মরণ করার জন্য আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস হিসাবে পালন করে থাকি। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, হুইচ ফিল্ম ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য বেস্ট ফিল্ম অ্যাট দ্য 30th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল? 30th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কোন ফিল্মকে বেস্ট ফিল্ম হিসাবে সিলেক্ট করা হয়েছে? তাহলে কোন ফিল্মকে? এটা হবে স্ট্যাডোটো। স্ট্যাডোটো ফিল্মকে 30th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড হিসেবে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং এই ফিল্মের ডিরেক্টরকে মিকো লাজারভ হচ্ছে এই ফিল্মের ডিরেক্টর। দেখো, যেহেতু এটা ডাব্লিউবিসিএস এক্সামের জন্য আমরা পড়ছি, তাই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু ইম্পর্টেন্ট টপিক হয়ে যাবে। যেহেতু এটা ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য আমরা পড়ছি, তাই
এটার আন্ডারে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড, সেটা আমি বলে দিলাম, স্ট্যারোটো, এবং সেই বেস্ট ফিল্মের যিনি ডিরেক্টর তার নাম হচ্ছে মিকো লাজারভ, এটাও আমি বলে দিলাম। দেখো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছি, হুইচ কান্ট্রি হ্যাজ ডেভেলপড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কার্বন 14 ডায়মন্ড ব্যাটারি? কোন দেশ ওয়ার্ল্ডের প্রথম কার্বন 14 ডায়মন্ড ব্যাটারি ডেভেলপ করেছে? চারটে অপশন, চারটে অপশন, চায়না, রাশিয়া, ইউকে, ফ্রান্স। অ্যান্সার হয়ে যাবে ইউকে, ইউনাইটেড কিংডম। দেখো, ইউনিভার্সিটি অফ ব্রিস্টল এবং ইউকে অ্যাটমিক এনার্জি অথরিটি এটা বানিয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট কার্বন 14 ডায়মন্ড ব্যাটারি, এটা বানিয়েছে। এবং এই ব্যাটারির হাফ লাইফ হচ্ছে 5730 বছর। হুম, এটা একটা লং লাস্টিং, সেফ এবং ভার্সেটাইল টেকনোলজি ব্যাটারি। আচ্ছা, এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আছে, পেসমেকারের ক্ষেত্রে, হিয়ারিং এইডস এর ক্ষেত্রে, স্পেসে এটার অ্যাপ্লিকেশন আছে, সাপোর্টিং দ্য স্যাটেলাইটস, স্পেসক্রাফট, নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্টে এটার অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, তারপরে দেখো, অয়েল অ্যান্ড গ্যাস মেশিনারিতে এর অ্যাপ্লিকেশন আছে, অপারেটিং ইন ডেঞ্জারাস এনভায়রনমেন্টস অন দ্য সিবেড। তো এর অনেক ভার্সেটাইল অ্যাপ্লিকেশন আছে। যেটা কে বানিয়েছে? ইউকে। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়া প্ল্যান্স টু এস্টাবলিশ দ্য ভারত আন্তরিক স্টেশন বাই হুইচ ইয়ার? ইন্ডিয়া ভারত আন্তরিক স্টেশন বানানোর যে প্ল্যান করছে, কোন সালের মধ্যে বানানোর প্ল্যান করছে? ইন্ডিয়া প্ল্যান করছে 2035 সালের মধ্যে ভারত আন্তরিক স্টেশন বানানো, এবং 2040-এর মধ্যে ল্যান্ড করা একটা ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটকে মুনের মধ্যে। এটা ইন্ডিয়া প্ল্যান করছে 2040 সালের মধ্যে। আর ভারত আন্তরিক স্টেশন এটা বানানোর প্ল্যান করছে ইন্ডিয়া 2035-এর মধ্যে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ফেমাস তবলা প্লেয়ার জাকির হোসেন পাস্ট রিসেন্টলি। ফেমাস তবলা প্লেয়ার জাকির হোসেন রিসেন্টলি মারা গেছেন। কোন ইয়ারে ওনাকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল? তো ওনাকে রিসেন্টলি পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল 2023 সালে। এই দেখো, 2023 সালে ওনাকে রিসেন্টলি পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল। দেখো, জাকির হোসেন সম্পর্কে জেনে নিই, কারণ উনি খুবই ফেমাস তবলা প্লেয়ার ছিলেন। উনি ইন্ডিয়ান তবলা প্লেয়ার ছিলেন, তার সাথে উনি কম্পোজার, মিউজিক প্রডিউসার ছিলেন, এবং ফিল্ম অ্যাক্টরও ছিলেন উনি। এবং উনি যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে গ্লোবাল অডিয়েন্সের কাছে নিয়ে গেছিলেন। ওনার ফ্যামিলির লোকও তবলার সাথে রিলেটেড ছিলেন। এবং উনি ইউনাইটেড নেশন ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর দ্য আর্টস ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ অ্যাওয়ার্ডটা উনি পেয়েছিলেন। এটা হচ্ছে ট্র্যাডিশনাল আর্টিস্ট এবং মিউজিশিয়ানদেরকে দেওয়া হাইয়েস্ট অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা উনি পেয়েছিলেন। উনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1990 সালে, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন। ঠিক আছে, তাছাড়া উনি 7টা গ্র্যামি অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়েছিলেন, যার মধ্যে তিনি 4টে জিতেও ছিলেন। টোটাল 7টা নমিনেশন পেয়েছিলেন, 4টে জিতেছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড। আচ্ছা, উনি পদ্মশ্রী পেয়েছেন 1988 সালে, পদ্মভূষণ পেয়েছেন 2002 সালে, এবং অ্যাজ রিসেন্টলি অ্যাজ ইন 2023, 2023-এ পদ্মবিভূষণও উনি পেয়েছিলেন। উনি রিসেন্টলি মারা গেছেন, সেই জন্য এই কোশ্চেনটা ওনার সম্পর্কে একটু ডিটেলস জেনে নেওয়া একটু ইম্পর্টেন্ট ছিল, তাই আমি ওনার সম্পর্কে একটু ডিটেলস বলে দিলাম। পরের প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু হু রিপোর্ট, হু এর রিপোর্ট অনুসারে ইন্ডিয়া হ্যাজ রিডিউস দ্য ইনসিডেন্স অফ হুইচ ডিজিজ বাই 69%? হু এর রিপোর্ট অনুসারে ইন্ডিয়া কোন ডিজিজকে 69% কমাতে সক্ষম হয়েছে? তো কোন ডিজিজকে? এটা অ্যান্সার হয়ে যাবে ম্যালেরিয়া। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ম্যালেরিয়াকে 69% কমাতে পেরেছে 2017 থেকে 2023 এই টাইম স্প্যানের মধ্যে। এই টাইম স্প্যানে ইন্ডিয়াতে ম্যালেরিয়ার প্রকোপ 69% কমেছে। দেখো, যেটা 2017 সালে 6.4 মিলিয়ন কেস ছিল, সেটা এখন 2 মিলিয়ন কেসে দাঁড়িয়েছে। 2017-তে যেটা 11,000-এর ওপর মৃত্যু হতো, এখন সেটা 3,500 মৃত্যুতে দাঁড়িয়েছে, মানে কমেছে। তার মানে ম্যালেরিয়ার প্রকোপ ইন্ডিয়াতে কমেছে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, ম্যালেরিয়া কিভাবে স্প্রেড হয়? ম্যালেরিয়া ইজ ইনফেকটিয়াস ডিজিজ স্প্রেড বাই ইনফেক্টেড কে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো। এটা একটা স্ট্যাটিক ইনফরমেশন তোমাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, ইন্ডিয়া ম্যালেরিয়ার প্রকোপ 69% কমাতে সক্ষম হয়েছে। পরের প্রশ্ন দেখো, হুইচ টু কান্ট্রিজ ইনক্লুডিং ইন্ডিয়া পার্টিসিপেটেড ইন দ্য রিসেন্টলি হেল্ড ডিজার্ট নাইট? ডিজার্ট নাইট এক্সারসাইজে কোন 3টে দেশ পার্টিসিপেট করেছিল? একটা তো ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল, আর একটা ফ্রান্স পার্টিসিপেট করেছিল, আর একটা ইউএই পার্টিসিপেট করেছিল। এই 3টে কান্ট্রি পার্টিসিপেট করেছিল। দেখো, এটা একটা এয়ার কম্ব্যাট এক্সারসাইজ, ডেজার্ট নাইট। এটা কোথায় হয়েছে? আরবিয়ান সিতে। এই 3টে দেশের মধ্যে হয়েছে। কোন কোন 3টে? ইন্ডিয়া, ফ্রান্স এবং ইউএই। কি হয়েছে? এয়ার কম্ব্যাট এক্সারসাইজ, যার নাম হচ্ছে ডিজার্ট নাইট। কোথায়? ওভার দ্য আরবিয়ান সি। পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ বিকাম ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড অ্যাজ দ্য সেক্রেটারি জেনারেল অফ দ্য ফেন্সিং কনফেডারেশন অফ এশিয়া? ফেন্সিং কনফেডারেশন অফ এশিয়ার সেক্রেটারি জেনারেল হিসাবে প্রথম কোন ভারতীয় ইলেক্ট হয়েছেন? তাহলে কোন ভারতীয় ইলেক্ট হয়েছেন? এটা হচ্ছে রাজীব মেহতা। দেখো, রাজীব মেহতা
উনি ইলেক্ট হয়েছেন। ঠিক আছে। এই উজবেকিস্তান তাশকেন্তে যে জেনারেল অ্যাসেম্বলি ছিল, এটা ফেন্সিং কনফেডারেশন অফ এশিয়ার, সেখানে উনি ইলেক্ট হয়েছেন। দেখো, এর আগে উনি, রাজীব মেহতা, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করেছেন 2014 থেকে 2022 সাল অব্দি। উনি 2017 থেকে 2021 সাল অব্দি ফেন্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। আচ্ছা, এটা আমরা ওনার সম্পর্কে জানি না। এবার কনফেডারেশন, ফেন্সিং কনফেডারেশন অফ এশিয়া সম্পর্কে একটু জেনে নিই। এটা একটা ইন্টারন্যাশনাল বডি, যার কাজ হচ্ছে এশিয়ার মধ্যে ফেন্সিং কে প্রমোট করা এবং ডেভেলপ করা। যার এবং ফেন্সিং কনফেডারেশন অফ এশিয়ার ফরমেশন প্রতিষ্ঠা হচ্ছে 1988 সালে। পরের প্রশ্ন দেখে নিই, এটা লাস্ট এমসিকিউ প্রশ্ন, এরপরে আমরা দুটো মেন্স এর কোশ্চেন নিয়ে ডিসকাশন করবো। দেখো, হু হ্যাজ পার্টনার্ড উইথ এনসিআরটি টু লঞ্চ ইউটিউব চ্যানেলস ইন 29 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস? দেখো, তো এটার অ্যান্সার হবে গুগল। গুগল আর এনসিআরটি মিলে পার্টনারশিপ করেছে, এবং পার্টনারশিপ করে এরা 29টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ইউটিউব চ্যানেলকে লঞ্চ করবে, যার মধ্যে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজও ইনক্লুড আছে। ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা এমসিকিউ, এটা সম্পর্কে আমরা একটু পড়েছিলাম এর আগের সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাশন করেছিলাম, সেখানে কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা পড়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের মনে থাকবে। দেখো, এনসিআরটি 29টা ল্যাঙ্গুয়েজে করবে, ঠিক আছে, 29টা ল্যাঙ্গুয়েজে করবে, পার্টনার করেছে হচ্ছে গুগলের সাথে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার আমরা দুটো মেন্স এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা দুটো মেন্স এর কোশ্চেন নিয়ে আলোচনা করে নেব। এই দুটো মেন্স এর কোশ্চেন দুটোই কিন্তু আমরা উম, করব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্সপায়ার্ড হয়েই, কিন্তু দুটো মেন্স এর কোশ্চেন আমরা রেখেছি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা মেন্স এর কোশ্চেন রেখেছি। দুটো কোশ্চেনই আমরা দেখে নেবো। চলো আমরা এই দুটো মেন্স এর কোশ্চেন এবার দেখি। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে? রিসেন্টলি ওয়ান নেশন ওয়ান পোল বিল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন লোকসভা। রিসেন্টলি লোকসভাতে ওয়ান নেশন ওয়ান পোল বিল ইন্ট্রোডিউস করা হয়েছে। ইন দিস কন্টেক্সট ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস। তাহলে এই ওয়ান নেশন ওয়ান পোল, বা যেটাকে আমরা সাইমালটেনিয়াস ইলেকশনও বলে থাকি, তার মেরিট এবং ডিমেরিট সম্পর্কে বলতে বলেছে। দেখো, যে কোনো মেন্সের প্রশ্ন আমরা যখন দেখবো, আমরা সবসময় কি ফরম্যাটে লিখবো অ্যান্সার? ইন্ট্রো, বডি, কনক্লুশন ফরম্যাটে লিখবো। তো প্রথমে একটা ইন্ট্রো লিখবো। দেখো, প্রথমে ইন্ট্রোতে যেটা লিখতে পারো, সব থেকে বেস্ট যেটা ইন্ট্রো হবে, সে ওয়ান নেশন ওয়ান পোল বা সাইমালটেনিয়াস ইলেকশন, এই জিনিসটা কি, এটা তোমরা ইন্ট্রোতে লিখে দাও। তোমরা বলে দাও, সাইমালটেনিয়াস ইলেকশন বা ওয়ান নেশন ওয়ান পোল মানে হচ্ছে একই সাথে দেশের সাধারণ নির্বাচন মানে লোকসভা ইলেকশন, এবং বিভিন্ন স্টেটের যে বিধানসভা ইলেকশন এবং যে লোকাল বডি ইলেকশন, এই সমস্ত ইলেকশন একসাথে কন্ডাক্ট করাকেই বলা হচ্ছে সাইমালটেনিয়াস ইলেকশন। ঠিক আছে, তাহলে ইন্ট্রোতে এটা বলে দাও, ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা হচ্ছে সাইমালটেনিয়াস ইলেকশন aims to hold all election including Lok Sabha, state election and panchayat, that is the local body election, all at once, সমস্ত ইলেকশন একসাথে করা, এটাই হচ্ছে সাইমালটেনিয়াস ইলেকশনের কনসেপ্ট। মানে একই দিনে ভোটাররা বিধানসভা ভোটের জন্য, লোকসভা ভোটের জন্য তাদের ভোট কাস্ট করতে পারবে, এটাই হচ্ছে সাইমালটেনিয়াস ইলেকশনের কনসেপ্ট। তো এটা তোমরা ইন্ট্রোতে বলে দাও। তারপরে বডিতে চলে আসো। বডিতে একদম যেটা চেয়েছে, যেটা মেন কোশ্চেন, সেটাকে তোমরা ডিসকাস করো। বলেছে মেরিট এবং ডিমেরিট, সাইমালটেনিয়াস ইলেকশনের মেরিট এবং ডিমেরিট সম্পর্কে আলোচনা করো। তাহলে প্রথমে তোমরা অ্যাডভান্টেজ বা মেরিট সম্পর্কে আলোচনা করো। দেখো, প্রথমে বলো কস্ট রিডাকশন হবে, এটা একটা অ্যাডভান্টেজ। দেখো, যদি প্রত্যেক বছর ভোট করানো হয়, একবার এক বছর জেনারেল ইলেকশন লোকসভার করা হলো, 6 মাস পরে একটা স্টেটের বিধানসভা, 6 মাস পরে অন্য কয়েকটা স্টেটের বিধানসভা, এভাবে যদি প্রত্যেক বছর ভোট করা হয়, তাহলে তার জন্য গভর্নমেন্টের প্রচুর খরচা হবে। গভর্নমেন্টের খরচা মানে আমাদের ট্যাক্সের টাকা। তো কিন্তু এই বিভিন্ন বছরে বিভিন্ন বিভিন্ন ইলেকশন করার থেকে যদি 5 বছরে শুধুমাত্র একবারই ইলেকশন করা হয় এবং এক ইলেকশনের মধ্যে সমস্ত ইলেকশনকে করে নেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটা কস্ট রিডাকশন হবে। এটা এক নাম্বার গুড পয়েন্ট সাইমালটেনিয়াস ইলেকশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফোকাস অন লং টার্ম গভর্নেন্স। আগামী 5 বছর যদি কোনো ইলেকশন না থাকে, তাহলে মেন ফোকাস গভর্নমেন্টের কোথায় থাকবে? গভর্নেন্সে থাকবে, সার্ভিস ডেলিভারিতে মেন ফোকাস থাকবে। আর যদি প্রত্যেক 6 মাসে ইলেকশন থাকে, তাহলে মেন ফোকাসটা ইলেকশনে চলে যাবে। তাহলে যদি একবার ভোট করানো হয় 5 বছরে, তাহলে মেন ফোকাসটা হয়ে যাবে গভর্নেন্সে। এটা একটা ভালো দিক। ইনক্রিজ ভোটার টার্ন আউট। দেখো, যদি এই বছর লোকসভা ভোট হয়, পরের বছর বিধানসভা, তারপরে বছর লোকাল বডির ভোট হয়, তো ভোটারদের মধ্যে একটা ভোট দিতে যাওয়ার অনীহা তৈরি হতে পারে। কিন্তু 5 বছর যদি একবারই ভোট হয় এবং একটা ভোটের মধ্যেই আমরা একদিনের মধ্যেই সমস্ত ভোট করে নিতে পারি, তাহলে ভোটার টার্ন আউটটাও বাড়তে পারে, লোকের মধ্যে উৎসাহটা বাড়তে পারে, যে আমাকে বারবার ভোট দিতে যেতে হবে না, একবারই ভোট দিলেই আমার হয়ে যাবে। আচ্ছা, স্মলার পার্টিদের ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড আসবে। দেখো, স্মলার পার্টি যদি প্রত্যেক বছর ইলেকশন হয়, তাহলে এদেরকে
এদের কিন্তু ফান্ড জোগাড় করতে অসুবিধা হবে। কিন্তু লার্জার পার্টি, যারা বড় পার্টি, তাদের কিন্তু ফান্ডের অনেক সুবিধা আছে, তাদের অনেক ফান্ড আছে। তো তাদের যদি প্রত্যেক বছর ইলেকশন হয়, তাদের কোনো অসুবিধা নেই ফান্ড জোগাড় করতে। কিন্তু স্মলার পার্টিদের কিন্তু অসুবিধা আছে ফান্ড জোগাড় করতে। তাই যদি 5 বছর শুধুমাত্র একবার ইলেকশন হয়, তো একবার ফান্ড জোগাড় করতে স্মলার পার্টিদের অতটা অসুবিধা হবে না। সেজন্য তারা লার্জার পার্টি এবং স্মলার পার্টি তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড চলে আসবে যদি একবারই ইলেকশন হয় 5 বছরে। আচ্ছা, তারপরে সিকিউরিটি ফোর্সদের এফিসিয়েন্ট ইউজ করা হবে, কারণ মাত্র একবারই সিকিউরিটি ফোর্স ইউজ হতে হবে 5 বছরের মধ্যে। কিন্তু এরা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? দেখো, একটা হচ্ছে সিনক্রোনাইজেশন চ্যালেঞ্জ। একবার তো তুমি না হয় করে দিলে, ঠিক আছে, কিন্তু ধরো কোনো একটা বিধানসভাতে, কোনো একটা স্টেট গভর্নমেন্টের বিধানসভাতে নো কনফিডেন্স মোশন পাস হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তো গভর্নমেন্ট পড়ে যাবে। সেক্ষেত্রে তখন ফ্রেশ ইলেকশন করাতে হতে পারে। তো সেক্ষেত্রে আবার প্রবলেম ক্রিয়েট হতে পারে। তারপরে দেখো, এখন যদি আমরা এটা করতে যাই বর্তমানে, তাহলে অনেক কনস্টিটিউশনে অনেক আর্টিকেলকে চেঞ্জ করতে হবে, সেটা খুব হেক্টিক প্রসেস। তারপর এখানে ফেডারেলিজম ইস্যু চলে আসছে। তারপরে এটা ভোটার বিহেভিয়ারকে ইম্প্যাক্ট করতে পারে, কারণ ভোটাররা একই দিনে সমস্ত ইলেকশন যখন ভোট দিতে যাবে, তারা কনফিউজ হয়ে যেতে পারে যে কোনটা কার ভোট, কোনটা বিধানসভার ভোট, কোনটা লোকসভার ভোট, কোনটা লোকাল বডির ভোট। ভোটাররা কনফিউজ হয়ে যেতে পারে। আচ্ছা, ইম্প্যাক্ট অন রিজনাল পার্টি। একসাথে যদি বিধানসভা লোকসভা ভোট হয়, তাহলে অনেক সময় হতে পারে কি ন্যাশনাল ইস্যু হয়তো প্রায়োরিটাইজ হয়ে গেল, সেক্ষেত্রে হয়তো রিজনাল পার্টির ভূমিকা কমে যেতে পারে। এগুলো সবই পসিবিলিটি। ঠিক আছে, তারপরে অ্যাকাউন্টেবিলিটি কনসার্ন চলে এলো। দেখো, প্রত্যেক 6 মাসে ইলেকশন হওয়ার একটা সুবিধা কি আছে? প্রত্যেক 6 মাসে ইলেকশন হলে কি হবে? গভর্নমেন্ট দেখবে যে আমি যদি ভালো কাজ না করি, তাহলে 6 মাস পরে যে ইলেকশন আছে সেখানে পিপল আমাকে পানিশ করে দেবে, আমাকে ভোট দেবে না। কিন্তু যদি গভর্নমেন্ট দেখে না আমি একবার জিতে গেলাম, আমি 5 বছরের জন্য ফিক্সড হয়ে গেলাম, তাহলে অটোক্রেটিক একটা টেন্ডেন্সি এলেও আসতে পারে। তো এইগুলো হচ্ছে নেগেটিভ সাইড। তো এখানে তুমি মেরিট ডিসকাশন করলে, তারপর ডিমেরিট ডিসকাশন করলে, তারপরে লাস্টে তুমি বলবে হচ্ছে কনক্লুশনের কথা। লাস্টে কনক্লুশন বলবে। তো কনক্লুশন বলবে, দেখো কনক্লুশন কিভাবে বলবে, যে এটাকে একদম রিজেক্ট করে দেবে না, বলবে আইডিয়া হিসেবে এটা অত্যন্ত ভালো এবং এটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে, লিখবে। কিন্তু সমস্ত স্টেক হোল্ডারকে যেন সাথে নিয়ে এটা করা হয়। সমস্ত স্টেক হোল্ডারকে সাথে নিয়ে এটা করলে বেশি ভালো হয়। মানে স্টেট গভর্নমেন্টের সাথে, স্টেটের লেজিসলেচারের সাথে ভালো করে ডিসকাশন করে, সমস্ত স্টেক হোল্ডারকে একসাথে নিয়ে জয়েন্ট কমিটিতে এই বিলটাকে রেফার করে, তার রেকমেন্ডেশন ঠিকঠাক নিয়ে পাবলিক ডিসকাশন করে তারপরেই এটার ইমপ্লিমেন্ট করা উচিত। এভাবে তুমি একটা ব্যালেন্সড কনক্লুশন দিলে। ঠিক আছে, সবসময় তোমার কনক্লুশন কোনো এক্সট্রিম পয়েন্টে যাবে না, যে হ্যাঁ হ্যাঁ একদম করে দেওয়া উচিত বা একদমই করে দেওয়া উচিত না, একটা ব্যালেন্স ভাবে তুমি যাবে। চলো নেক্সট মেন্সের কোশ্চেন আমরা দেখবো। দেখো, ইন রিসেন্ট টাইমস দেয়ার হ্যাজ বিন এ ডিবেট রিগার্ডিং ইউনিফর্ম সিভিল কোড। আমরা প্রায় খবরে দেখতে পাই ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে ডিবেট চলছে। তো বলছে এই কনটেক্সটে ডিসকাস বোথ আর্গুমেন্টস ইন ফেভার অ্যান্ড এগেনস্ট ইট। এটার ফেভারে বলতে বলেছে এবং এটার এগেনস্টে বলতে বলেছে, এটা করলে ভালো কি হয়, এটা করলে খারাপ কি হয়, ইউনিফর্ম সিভিল কোড। দেখো, এখানেও তুমি এখানেও আমরা সেম ফরম্যাট ফলো করবো, ইন্ট্রো, বডি, কনক্লুশন। যে কোনো মেন্সের কোশ্চেনে আমরা এই ফরম্যাটটা ফলো করবো। তো এখানে ইন্ট্রোতে তোমরা কি লিখবে? ইউনিফর্ম সিভিল কোডের যে কনসেপ্টটা লিখবে। দেখো, আমাদের দেশে ক্রিমিনাল ল কিন্তু সেম আছে। ক্রিমিনাল ল, তার মানে যদি কেউ মার্ডার করে, সেটা হিন্দুই মার্ডার করুক বা মুসলিমই মার্ডার করুক বা শিখই মার্ডার করুক বা বুদ্ধিস্ট মার্ডার করুক বা পার্সি মার্ডার করুক, যেই বা মার্ডার করুক, যে কোনো পার্সন মার্ডার করলে তার শাস্তি সেম হয়। তার মানে আমাদের দেশে ক্রিমিনাল ল সেম আছে, কিন্তু আমাদের দেশে সিভিল ল মানে ম্যারেজ রিলেটেড ল, ডিভোর্স রিলেটেড ল, ইনহেরিটেন্স রিলেটেড ল, এই ল কিন্তু ডিফারেন্ট রিলিজনের জন্য ডিফারেন্ট। হিন্দুর জন্য ডিফারেন্ট, মুসলিমের জন্য ডিফারেন্ট, শিখের জন্য ডিফারেন্ট, পার্সির জন্য ডিফারেন্ট, বুদ্ধিস্টের জন্য ডিফারেন্ট। তো ডিফারেন্ট রিলিজনের জন্য ডিফারেন্ট সিভিল ল আছে। তো ডিফারেন্ট রিলিজনের জন্য ডিফারেন্ট সিভিল ল না রেখে একটাই কমন সিভিল কোড হওয়া উচিত। সেটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের আইডিয়া। তো এই ইউনিফর্ম সিভিল কোডের আইডিয়াটা তুমি ইন্টোতে বললে, যে ইউনিফর্ম সিভিল কোড সিক্স টু ক্রিয়েট এ কমন সিভিল ল দ্যাট অ্যাপ্লাইজ টু অল সিটিজেন ইকুয়ালি। হ্যাঁ, যেটা পার্সোনাল ল এর ম্যাটার গুলো ডিল করবে, ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স, সেটা তুমি ইন্টোতে বললে। তারপরে ডাইরেক্ট চলে এসো বডিতে বলো প্রথমে ফেভার, ইউনিফর্ম সিভিল কোড কেন হওয়া উচিত তার ফেভারে বলো, এবং তারপরে এর এগেনস্টে বলো যে কেন হওয়া উচিত না। ফেভারে বলার সময় বলবে, দেখো এটা একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। ইউনিফর্ম সিভিল কোডের কথা আর্টিকেল 44, যেটা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল 44 এ তো ডাইরেক্ট লেখা আছে ইউনিফর্ম সিভিল কোড বানানোর কথা। তাহলে এটা তো একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা বললে। তারপরে সেখানে একটা পয়েন্ট বলতে পারো যে ইট উইল প্রমোট ইকুয়ালিটি এবং জাস্টিস। আমরা দেখে থাকি অনেক যে পার্সোনাল ল আছে, সেগুলো হয়তো ওম্যানদের এগেনস্টে আছে, অনেক জেন্ডার বায়াস আছে অনেক ল এর মধ্যে। হ্যাঁ, ডাইভোর্স, ইনহেরিটেন্স, কাস্টাডি, সব অনেক ম্যাটারে পার্সোনাল ল গুলো কিন্তু টিল্টেড ইন ফেভার অফ মেল, আমরা বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে।
তো কিছু কিছু ক্ষেত্রে আমরা জেন্ডার বায়াস দেখতে পাই, তো এই জেন্ডার বায়াসকে রিমুভ করার জন্য ইউনিফর্ম সিভিল কোডের দরকার আছে, এটা তুমি বলতে পারো। দেখো, স্ট্রেনথেন্স ন্যাশনাল ইন্টিগ্রেশন, আমরা যদি দেখি যে হিন্দু, মুসলিম, শিখ, বুদ্ধিস্ট সবার জন্য সিভিল ল সেম, তাহলে একটা সেন্স অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন আসবে, ন্যাশনাল ইন্টিগ্রেশন স্ট্রেনথেন হবে। রিফ্লেক্স ইন্ডিয়ার সেকুলার আইডিয়া, দেখো রিলিজনের ভিত্তিতে যদি আলাদা আলাদা সিভিল ল থাকে, তাহলে এটা তার বদলে যদি একটাই কমন, সমস্ত রিলিজন একটাই কমন ইউনিফর্ম সিভিল কোড থাকে, তাহলে এটা ইন্ডিয়ার সেকুলার আইডিয়ালকে রিফ্লেক্ট করছে। তারপরে এটা লিগাল সিস্টেমকে সিম্পলিফাই করে দেবে। কিরকম ভাবে, দেখো এখন যদি কোনো ইনহেরিটেন্সের কেস বা ম্যারেজ রিলেটেড কেস, ডাইভোর্স রিলেটেড কেস যদি কোর্টে যায়, তাহলে লয়ারকে বা জাজকে কি দেখতে হবে, আগে পার্সনটা হিন্দু না মুসলিম না শিখ না বুদ্ধিস্ট সেটা দেখতে হবে, সেই রিলেটেড ল নিয়ে শুনানি করতে হবে। কিন্তু যদি একটাই ল হয়ে যায়, ইউনিফর্ম সিভিল কোড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ঝামেলাগুলো চলে যাবে, তো লিগাল সিস্টেমটা সিম্পলিফাই হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে ইন ফেভার, ইউনিফর্ম সিভিল কোড কেন হওয়া উচিত তার ফেভারে কিছু আর্গুমেন্ট। এবার ইউনিফর্ম সিভিল কোড কেন হওয়া উচিত নয় তার এগেনস্টে কিছু আর্গুমেন্ট আমাকে দিতে হবে, কারণ কোশ্চেনে দুটোই লিখতে বলেছে। দেখো, এটা বলছে ভায়োলেশন অফ রিলিজিয়াস ফ্রিডম। আমাদের আর্টিকেলে, আমাদের কনস্টিটিউশনে পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইট আছে। ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28-এ রিলিজিয়াস ফ্রিডমের কথা বলা হয়। তাহলে ইউনিফর্ম সিভিল কোড যদি আমরা বানাতে যাই, তাহলে এটা আর্টিকেল 25 থেকে 28-এ যে রিলিজিয়াস ফ্রিডমের কথা বলা আছে, যেটা একটা ফান্ডামেন্টাল রাইট, রিলিজিয়াস ফ্রিডমের কথা বলা আছে, তার এগেনস্টে চলে যাচ্ছে এটা। তারপরে থ্রেট টু কালচারাল ডাইভার্সিটি, দেখো আলাদা আলাদা ধর্মের জন্য যে আলাদা আলাদা ম্যারেজের রুল, আলাদা আলাদা ডাইভোর্সের রুল, এগুলোকে অনেকে এটাকে কালচারাল ডাইভার্সিটি হিসাবে দেখে। তো আমরা যদি সবার জন্য সেম বানিয়ে দিই, সেটা ইন্ডিয়ার কালচারাল ডাইভার্সিটির ক্ষেত্রে একটা থ্রেট আমরা বলতে পারি। তারপরে পোটেন্সিয়াল অফ পলিটিক্যাল মিসইউজ, যখন ইউসি বানানো হবে, এখানে কোন রিলিজন থেকে কোন প্রভিশন নেওয়া হবে, বা সেটা কিন্তু একটা পলিটিক্যাল মিসইউজের ব্যাপার হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে অনেক লিগ্যাল চ্যালেঞ্জ আসতে পারে। হ্যাঁ, কারণ লিগাল চ্যালেঞ্জটা এই কারণে আসতে পারে কি, তখন বলা হবে যে আর্টিকেল 44 তো ইউসিসি, এটা হচ্ছে ডিপিএসপির আন্ডারে আছে। আর আর্টিকেল 25 থেকে 28 যেটা ফান্ডামেন্টাল রাইট, যেটা হচ্ছে জাস্টিসিয়েবল, তাহলে কে বড়, ফান্ডামেন্টাল রাইট বড় না ডিপিএসপি বড়, এই ডিবেট আবার চলে আসবে। কারণ যেহেতু এখানে ফান্ডামেন্টাল রাইটের সাথে ডিপিএসপির একটা কনফ্লিক্ট হতে পারে। হ্যাঁ, তাছাড়াও এই পার্সোনাল ল কনকারেন্ট লিস্টে আছে, তার মানে স্টেট গভর্নমেন্টও এটার উপরে ল বানাতে পারে। তো আবার যদি সেন্টার একটা ল বানায়, স্টেট ল বানায়, সেক্ষেত্রে একটা আবার টাসেল, সেন্টার স্টেট টাসেলের ব্যাপারটা চলে আসছে। তা দেখো, এটা তুমি প্রথমে ফেভারে বললে, প্রথমে ইন্ট্রো বললে, তারপর ফেভারে বললে, তারপরে এগেস্টে বললে, তারপরে এবার তুমি কনক্লুশন কি দেবে। আবার আমি বললাম কনক্লুশন সবসময় ব্যালেন্স দেবে, এরকম বলবেন না না বানিয়ে দেওয়া উচিত বা একদম বানিয়ে দেওয়া উচিত নয়। তো বলবে দেখো, ইউনিফর্ম সিভিল কোড বানানো যেতে পারে, বানানোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা বেটার হবে প্রথমে পার্সোনাল ল যেগুলো আছে, সেখানে সেই পার্সোনাল লয়ে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা রিফর্মের উপর জোর দিতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, যেহেতু এটা কনকারেন্ট লিস্টে আছে, আমরা করতে পারি কি, যে স্টেটে লাগবে, যদি কোনো স্টেট মনে করে তাদের লাগবে, তাহলে তারা করুক, স্টেট লেভেল ইউসিসি ইনিশিয়েটিভ হতে পারে। হ্যাঁ, অথবা যদি বানাতে হয় বানাও, তার আগে পাবলিক সাপোর্ট বিল্ড করো এটার জন্য, তারপরে এটা বানাও। এবং যদি বানাও, এটাকে একটা অপশনাল হিসেবে রাখতে পারো, ম্যান্ডেটরি না করে এটাকে বানিয়ে রেখে দিতে পারো, তারপরে যারা অ্যাকসেপ্ট করার, যে সমস্ত স্টেট অ্যাকসেপ্ট করার সেটা করতে পারে, এরকম ভাবে রাখতে পারো। প্রথমে পাবলিক সাপোর্ট নিয়ে এসে এটার জন্য ডিবেট করো, ডিসকাশন করো, লোকের মধ্যে অ্যাওয়ারনেস নিয়ে এসো এটা সম্পর্কে। তারপরেই তারপরে সমস্ত স্টেক হোল্ডারকে ইনক্লুড করে যা ডিসিশন নেওয়ার নাও, এটা হবে তোমার ব্যালেন্সড কনক্লুশন একটা। ঠিক আছে, তো দেখো তাহলে আজকের ভিডিওতে আমরা 30টা এমসিকিউ করলাম, দুটো মেন্সের কোশ্চেন করলাম। তাহলে আজকে ভিডিওতে এত অব্দি থাকলো, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।